সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রেতেনিয়াম শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই দোভাল ওয়াং বৈঠক ও তারেক রহমানের চীন সফর, দক্ষিণ এশিয়ার নতুন ভূ রাজনীতিতে কি হচ্ছে। প্রশ্ন আসছে যে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কি এক মহা নাটকীয় মোড় আসতে চলেছে। একদিকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বসেছে ব্রিক্সের হাই প্রোফাইল বৈঠক, যেখানে মুখোমুখি হয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং চীনের হেভিওয়েট পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, এবং যিনি চীনা কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর সদস্য। এই মুহূর্তে চীনা নেতৃত্বের মধ্যে টপ 3 জন গুরুত্বপূর্ণ নেতার মধ্যে একজন হচ্ছেন এই ওয়াং ই। পলিট ব্যুরোর সদস্য বলতে আপনি যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বলেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য কিংবা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, এমন গুরুত্বপূর্ণ একজন মানুষ এই মুহূর্তে দিল্লি সফর করছেন। দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা ভুলে ভারত চীন সম্পর্ক কি তবে জোড়া লাগছে? ঠিক এই আবহে তৈরি হয়েছে আরেকটি বড় সমীকরণ। ভারতকে এক প্রকার এড়িয়ে ঠিক একই সময় চীন সফরে গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু কেন? ভারতের প্রতিবেশী রাষ্ট্র যখন বেইজিং এর রেড কার্পেটে পা রাখছে, তখন দিল্লির অন্দরে কি ধরনের হিসাব নিকাশ চলছে? চীন কি একদিকে ভারতের সাথে হাত মেলাচ্ছে আর অন্যদিকে ঢাকাকে পাশে টেনে ভারতের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে চাইছে? ঘটনার সূত্রপাত ভারতের রাজধানী দিল্লি থেকে। ভারত বর্তমানে ব্রিক্স জোটের চেয়ারম্যান, আর সেই সুবাদে 23 এবং আজ 24 জুন 2026 অর্থাৎ এই চলতি সপ্তাহের মঙ্গল এবং বুধবার দিল্লিতে আয়োজন করা হয়েছে 16তম ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বিশেষ বৈঠক। এই অফিসিয়াল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দিতেই মূলত 2 দিনের সফরে ভারতে পা রেখেছেন চীনের শীর্ষ কূটনীতিক এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ব্রিক্স জোটের ভবিষ্যৎ কৌশল নির্ধারণের জন্য এই বৈঠকটি যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও বড় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এর সাইডলাইন বা পর্দার আড়ালের দ্বিপাক্ষিক বৈঠকগুলো। কারণ ওয়াং ই দিল্লিতে পা রাখার পর থেকেই কূটনৈতিক পাড়ায় গুঞ্জন শুরু হয়েছে, তবে কি এশিয়ান দুই পরাশক্তির মধ্যকার বরফ অবশেষে গলতে শুরু করেছে? ব্রিক্সের মূল সম্মেলন শুরুর ঠিক আগের দিন অর্থাৎ গত 22 জুন সোমবার দিল্লির সাউথ ব্লকে ঘটে গেল এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গঠনমূলক দ্বিপাক্ষিক বৈঠকে বসেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে। এই বৈঠকের গুরুত্ব কতটা গভীর তা বোঝা যায় ঠিক তার পরের দিন অর্থাৎ গতকাল 23 জুন মঙ্গলবার। গতকালই চীনের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি সাক্ষাৎ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বৈঠকগুলো সাধারণ কোনো আনুষ্ঠানিকতা ছিল না। গত কয়েক বছরে লাদাখ সীমান্ত নিয়ে ভারত ও চীনের মধ্যে যে চরম উত্তেজনা ও অচল অবস্থা তৈরি হয়েছিল তা ধীরে ধীরে স্বাভাবিক করার লক্ষ্যে এই আলোচনাগুলো অত্যন্ত পজিটিভ বা ইতিবাচক মোড় নিয়েছে। বাণিজ্য, অর্থনীতি এবং সবচেয়ে সংবেদনশীল বিষয়ে অর্থাৎ সীমান্ত সংক্রান্ত ইস্যু নিয়ে দুই দেশের শীর্ষ নেতৃত্ব খোলামেলা কথা বলেছেন। ভারত স্পষ্ট করে দিয়েছে যে সীমান্তে শান্তি না ফিরলে পূর্ণাঙ্গ অর্থনৈতিক সম্পর্ক সম্ভব নয়। আর চীনও বুঝতে পারছে যে ভারতের মতো বিশাল বাজারকে দীর্ঘদিন হাতছাড়া করা তাদের অর্থনীতির জন্য ক্ষতিকর। ফলে দুই দেশের সম্পর্ক জোড়া লাগার একটি স্পষ্ট ইঙ্গিত এই সফর থেকে পাওয়া যাচ্ছে। এখন আসা যাক মুদ্রার অপর পিঠে, যা বাংলাদেশ ও ভারত উভয় দেশের দর্শকদের জন্য সবচেয়ে আকর্ষণীয় অংশ। একদিকে যখন দিল্লিতে ভারত চীন সম্পর্ক জোড়া লাগার গুঞ্জন, ঠিক তখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে গেছেন। অনেকে প্রশ্ন তুলছেন, ভারতকে এড়িয়ে বা ভারতকে এক প্রকার টেনশনে রেখে চীনে এই সফর কেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী বেইজিং এ গিয়ে কি করতে পারেন বা তার এজেন্ডায় বা কি? আসলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এই মুহূর্তে বড় ধরনের অর্থনৈতিক সংস্কার ও কাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে যাচ্ছে, আর এই ক্ষেত্রে বেইজিং এর আর্থিক সহায়তা এবং বিনিয়োগের বিকল্প নেই। তারেক রহমানের এই সফরের মূল লক্ষ্য বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা বা তিস্তা প্রজেক্টে চীনা বিনিয়োগ নিশ্চিত করা, নতুন করে বড় অঙ্কের ঋণ বা বাণিজ্য সুবিধা আদায় করা। আমরা গতকালকে তারেক রহমানের ভিজিট নিয়ে আলাপ করেছি যে সামনে কি কি হতে পারে। 17টি চুক্তি স্বাক্ষর হবে, এর মধ্যে তিস্তা প্রজেক্ট চুক্তি সই হতে পারে বা স্বাক্ষর হতে পারে, এবং মোংলা চাইনিজ ইকোনমিক জোন
এবং সামরিক সরঞ্জাম ক্রয়, এরকম নানা বিষয় নিয়ে আলাপ এবং MOU স্বাক্ষর হতে পারে এমনটাই শোনা যাচ্ছে। কিন্তু দিল্লির চিন্তার জায়গাটি অন্য জায়গায়। ভারত সবসময় চায় তার প্রতিবেশী রাষ্ট্রগুলো যেন বেইজিং এর ডেড ট্র্যাপ বা ঋণের ফাঁদে না পড়ে এবং এমন কোনো চুক্তি না করে যা ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। তারেক রহমানের এই চীন সফর দিল্লির কূটনৈতিক ও সামরিক নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ খানিকটা বাড়াবে বই কি? তাহলে পুরো সমীকরণটা দাঁড়ালো কি? চীনকে এক ঢিলে দুই পাখি মারতে চাইছে। একদিকে তারা ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বার্তা দিচ্ছে যাতে ব্রিক্স এবং বৈশ্বিক অর্থনীতিতে আমেরিকার একক আধিপত্যের বিরুদ্ধে ভারতকে পাশে পাওয়া যায়। আবার অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বেইজিং এ লাল গালিচা সংবর্ধনা দিয়ে ঢাকাকে নিজেদের প্রভাব বলে ধরে রাখার চেষ্টা করছে। অন্যদিকে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ভারতের একটা অবিশ্বাসের জায়গা তৈরি হয়েছে। সেই জায়গা থেকে চীন ভারত একসাথে চলবার কি পথ খুঁজছে? বাংলাদেশের জন্য এটি একটি চরম অগ্নি পরীক্ষা এবং ব্যালেন্সিং অ্যাক্ট। তারেক রহমান খুব ভালো করে জানেন ভারতের ভৌগোলিক অবস্থান এবং ঐতিহাসিক সম্পর্কের কারণে দিল্লিকে চটিয়ে বাংলাদেশের পক্ষে দীর্ঘদিন চলা সম্ভব নয়। আবার দেশের অর্থনৈতিক সংকটের উত্তরণে চীনের ক্যাশ বা ডলারের ফান্ড জরুরি। তাই ভারতকে এড়িয়ে চীন সফর করলেও ঢাকাকে অত্যন্ত সতর্কতার সাথে পা ফেলতে হবে যেন দিল্লির সাথে কৌশলগত সম্পর্কে কোনো ফাটল না ধরে। প্রিয় দর্শক, 23 এবং 24 জুনের এই ব্রিক্স এমএসএ সম্মেলন এবং তারেক রহমানের বেইজিং সফর, এই দুটি ঘটনায় প্রমাণ করে যে দক্ষিণ এশিয়ার রাজনীতি আর আগের জায়গায় নেই। একদিকে ভারত চীন সম্পর্ক কি আসলে নতুন কোন উচ্চতায় পৌঁছাবে, নাকি সীমান্ত বিরোধের কারণে এটি সাময়িক যুদ্ধ বিরোধী মাত্র? আর অন্যদিকে চীনের বেইজিং এ গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দিল্লির উদ্বেগ দূর করে ঢাকার জন্য বড় কোনো অর্থনৈতিক সাফল্য আনতে পারবেন? ভারত ও চীনের এই সম্পর্ক জোড়া লাগলে বাংলাদেশের ওপর তার কি প্রভাব পড়বে? আর বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই চীন সফরকেই বা কিভাবে দেখা যায়? আসলে ভারত চীন সম্পর্কটা কি হচ্ছে, কিংবা তারেক রহমানের চীন সফরটা সফল নাকি ব্যর্থ কি হচ্ছে, এগুলো দেখতে হলে আমাদের আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে যে তারেক রহমান চীনে গিয়ে কি আনলেন, এই কি আনবার কারণে ভারত চটে গেল কিনা। এই বিষয়গুলো দেখতে হলে আমাদের আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে, অন্ততপক্ষে সফরটা শেষ পর্যন্ত। 26 তারিখ পর্যন্ত চীন সফর পরবর্তী সময়ে আমরা বুঝতে পারবো বা জানতে পারবো, শুধু আমরা নয় এমনকি নয়াদিল্লিও জানতে পারবে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনে গিয়ে কি করলেন। আর এই কি করলোর উপরে নির্ভর করবে এই ত্রিমুখী সম্পর্ক, চীন ভারত সম্পর্ক, বাংলাদেশ চীন সম্পর্ক, বাংলাদেশ ভারত সম্পর্ক। এই সম্পর্কগুলো নির্ভর করবে। এই সম্পর্কগুলো দেখতে হলে আমরা নিশ্চয়ই অপেক্ষা করব এবং দেখব কি ঘটছে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, তবুও তোমার কাছে আমার হৃদয়। 1942 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চেপে ধরেছে সারা বিশ্বের সঙ্গে এই কলকাতাকেও, তখন সেই যুদ্ধ আর রক্তাক্ত সময়ে দাঁড়িয়ে কবি উচ্চারণ করেছিলেন কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে। কবি আশা প্রকাশ করেছিলেন যুদ্ধের রক্তাক্ত ও অসুন্দর ছবিকে কলকাতা তার শরীর থেকে মুছে ফেলে একদিন তার আপন রূপ ও প্রাণ চাঞ্চল্যে আবার অপরূপা হয়ে উঠবে। যুদ্ধ শেষ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, কিন্তু কলকাতা কি কল্লোলিনী তিলোত্তমা হয়েছে? যে অর্থে কল্লোলিনী রূপ দেখতে চেয়েছিলেন কবি, যে প্রাণ চাঞ্চল্যে কলকাতা ভরে উঠবে, কলকাতা সেই অর্থে নয়, বরং আক্ষরিক অর্থেই কলকাতা কল্লোলিনী হয় প্রতি বছর। একটু বৃষ্টিতেই কলকাতা কল্লোলিনী নদী, রাজপথে নৌকা চলে। আর তিলোত্তমা শব্দটির অর্থ পরমা সুন্দরী নারী। সেই রূপ আর ফিরে পায়নি কলকাতা। স্বাধীন ভারতের চতুর্দিকে যখন একের পর এক শহর সুন্দরী নারী হয়ে সেজে উঠেছে উঠছে, তখন কলকাতা ক্রমশই জরাগ্রস্ত বৃদ্ধা নারী যেন সিটি অফ জয় হয়ে উঠেছে
বয়সের ভারে ক্লান্ত রমণী